গোসাবায় জন্মের জাল শংসাপত্রের ভাণ্ডার, পাঠানখালী পঞ্চায়েত থেকে উদ্ধার হয়েছে ৩৫০০ জাল শংসাপত্র। এবং বোঝাই যাচ্ছে যে ওখানে একটা দুটো জাল শংসাপত্রের মানে কেউ একটা আইনকে পাশ কাটিয়ে কোনো জনপ্রতিনিধিকে একটুখানি ভুলভাল বুঝিয়ে একটা নিজের ডকুমেন্ট বার করে নিয়েছে, ব্যাপারটা এমন নয়। ওখান থেকে একেবারে জাল ডকুমেন্টের জাল নাগরিকত্ব বিক্রি করার ব্যবসা হচ্ছিল। তৃণমূলকে নিয়ে আমরা বহুদিন ধরে এই কথা বলে আসছি যে এরা হচ্ছে এমন একটা পার্টি, চুরি করতে করতে এদের লোভের আর কোনো সীমা পরিসীমা নেই। এরা একেবারে টাকার জন্য নিজের সন্তানের কিডনি বেচে দিতে পারে। ওরা একেবারে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল নাগরিকত্বের ব্যবসা পর্যন্ত করছে তৃণমূল। এরপরে যদি এই দলের হাত থেকে বাংলাকে নামুক্ত করা হয় তাহলে এই দলের হাতে বাংলা বিপন্ন, এই দলের হাতে গোটা ভারত বিপন্ন। বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, সেখানে মূল আন্দোলনকারী হিসেবে দেখা যাচ্ছে একজন কাকদ্বীপের ভোটারকে, এবং তার তৃণমূল নেতাদের সঙ্গে একাধিক ছবি ভাইরাল। কি বলবেন? তো এটা ভারতের থেকে বাংলাদেশের জন্য বেশি চিন্তার। আজকে যদি অন্য কোনো দেশের নাগরিক আমাদের দেশে এসে কোনো রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিত তাহলে বরং সেটা ভারতের জন্য বেশি চিন্তার হতো। এক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে সেটা বাংলাদেশের জন্য বেশি চিন্তার, যে অন্য দেশের একজন নাগরিক কেন সেই দেশে ঢুকে সেখানে আন্দোলনে অংশগ্রহণ করবে। তবে তার বাইরে আমি বলছি, এক্ষেত্রে এই বিশেষ ব্যক্তি, তার যে নাগরিকত্ব, তার পারিবারিক মানে তার বাংলাদেশে যতদূর শোনা যাচ্ছে, আপনারা বলছেন মিডিয়াতে তার বাবা মা থাকে, সে নিজে পশ্চিমবাংলায় থাকে। এক্ষেত্রে দেখুন, ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে সত্যি কথা বলতে ধোঁয়াশা আছে। আপনাদের একটা কথা বলি, যে সময়কালে এই ছেলেটি ভারতে থাকতো, পড়াশোনা করেছে এখানে স্কুলে বা কলেজে পড়াশোনা করেছে বলে জানা যাচ্ছে, তাতে ভারত এখন যে সিএ আইন করেছে, বিজেপি যে সিএ আইন করেছে, এই এমনি চাইলে সিএতে ভারতের নাগরিকত্ব পেয়ে যেতে পারে। কারণ এর 2014 আগে ভারতে এসছে এবং সে জন্মসূত্রে হিন্দু। অতএব সিএ আইনে এর তো এমনি ভারতের নাগরিক হয়ে যাওয়ার কথা। আজ যদি কারোর এই ছেলেটির ভারতের ভোটার হওয়ার জন্য কারোর মনে কোনো মানে আপত্তি বা প্রশ্ন থেকে থাকে, আমার মনে হয় তাদের বিজেপি সরকারকে সিএ নিয়ে প্রশ্ন করা উচিত। এবং তার পাশাপাশি এটাও ঘটনা, আমরা জানি যে মেডিকেল ভিসাতে যদি কেউ ভারতে চিকিৎসা করাতে আসে বা স্টুডেন্ট ভিসাতে যদি কেউ ভারতে পড়াশোনা করতে আসে, তাহলে তার নির্দিষ্ট তথ্য ভারত সরকারের কাছে থাকে। ভারত সরকারের সেই দপ্তরের দায়িত্ব হচ্ছে ভিসাগুলো এক্সপায়ার করে যাওয়ার পরে প্রত্যেকজন ভিসা নিয়ে ভারতে একটা লিমিটেড টাইমের জন্য আসা, কি চিকিৎসার জন্য কি শিক্ষার জন্য আসা অন্য দেশের নাগরিককে তার দেশে যাতে সে ফেরত যায়, এইটাকে নিশ্চিত করার জন্য ভারত সরকারের আলাদা দপ্তর, তাদের অধীনে এটা হওয়ার কথা। তা যদি কোথাও না হয় তাহলে ভারত সরকারকেও দেখতে হবে তাদেরও সেক্ষেত্রে দায়িত্বগুলো তারা ঠিকমতো করে পালন করতে পারছে কিনা। ইসলামপুর শাহেনশাহ, সে অত্যাচার চালিয়েছিল, 9 দিন পেরিয়ে গেলেও সেই শিশুকে নাবালককে তাকে খুঁজে পাওয়া গেল না, সে এখনো নিখোঁজ। দেখুন, ইসলামপুরের শাহেনশাহ, বোলপুরের অনুব্রত, সন্দেশখালীর শেখ শাহজাহান, বেলগড়িয়ার জয়ন্ত সিং, এইরকমভাবে পশ্চিমবাংলার পাড়ায় পাড়ায় এই যে এক একটা মাফিয়াকে ইজারা দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, তার ফলে বাংলার সাধারণ মানুষের কি পরিণতি হচ্ছে আমরা প্রত্যেক দিন তার একটা করে উদাহরণ দেখছি। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে আমরা কি এরকম একটা করে ঘটনা ঘটবে সেইখানকার সেই স্থানীয় গুন্ডাকে নিয়ে আলোচনা করব, নাকি এই শাহেনশাহ, অনুব্রত, জয়ন্ত সিং থেকে শুরু করে শেখ শাহজাহান সবার মাথায় বসে থাকা নবান্নের মমতা, তার হাত থেকে বাংলাকে মুক্ত করা হবে? না হলে এই অপরাধের সাম্রাজ্য বাংলার পাড়ায় পাড়ায় চলতেই থাকবে। জোড়াসাঁকো বিধানসভা এলাকার বলরামদে স্ট্রিটের বাড়িতে তোলাবাজির শিকার দম্পতি, অভিযোগ তৃণমূল নেতা সঞ্জয় বক্সির লোকজন এসে 30,000 টাকা দাবি করেছে। দেখুন, এনারা সামনে এসে বলেছেন, এনারা আপনাদের সামনে ঘটনাটাকে এনেছেন আমরা জানতে পারছি, কিন্তু পশ্চিমবাংলার এমন কোনো পাড়া নেই যেখানে কিনা এই তোলাবাজি রাজ চলছে না, যেখানে কিনা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই এক্সট্রাকশন রাজ চলছে না। সব জায়গায় আমরা জানতে পারি না, এক্ষেত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু কথাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের নেতা মন্ত্রীরা যতদিন পর্যন্ত বাংলায় ক্ষমতায় বসে আছে, দেখুন আজকে যদি এই প্রশ্নটা আমাকে আজ থেকে 7 বছর আগে 8 বছর আগে করতেন, তাহলে বলতাম যে সংশ্লিষ্ট এই তৃণমূল নেতা মন্ত্রী তাদের আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু আজকে 7 বছর 8 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে বাংলা জেনে গেছে এটা কোনো একজন তৃণমূল নেতা কি একজন দুষ্কৃতির ব্যাপার নয়। গোটা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে তোলাবাজি নেটওয়ার্ক চালাচ্ছে, যে তোলাবাজির ইকোনমি চালাচ্ছে, এটা তার হচ্ছে এক একটা অবদান। অতএব গোটা তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত না করলে ওই একটা কোথায় কোন নেতার কোন চামচা কি করেছে আলাদা করে আলোচনা করে কি হবে বলুন? বিজেপি ক্ষমতায় এলে 1000টা 3000 টাকা হয়ে যাবে, আবাস যোজনার 1,20,000 টাকা 3 লক্ষ টাকা হয়ে যাবে বলছেন শুভেন্দু অধিকারী। ভারতের কোন রাজ্যে দেয় বিজেপি আবাস যোজনায় 3 লক্ষ টাকা? এতগুলো রাজ্যে তো ক্ষমতায় আছে। শুভেন্দু, আপনি বরং এই সমস্ত 3 লক্ষর আবাসের গল্প ছেড়ে শাহাবুদ্দিনের বাড়িতে গতকাল ঈদ গেছে, শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটির গল্প বলুন। আপনার মুখ থেকে ওটাই শুনতে ভালো লাগে। এই সমস্ত আজগুবি কথা বলে মানুষকে ঠকিয়ে লাভটা কী আছে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে যখন দিতেন 500 টাকা, সেই সময় গোয়ায় গিয়ে বলেছিলেন নাকি 5,000 টাকা দেবেন। তখন আমরা হেসেছিলাম ওই কথা শুনে।
তোমার যেখানে দেওয়ার ক্ষমতা আছে সেখানে দিচ্ছ 500,000, আর যেখানে ক্ষমতায় তুমি নেই সেখানে বলছো গিয়ে 5,000-এর গল্প। একই রাজনীতি করছে শুভেন্দু অধিকারী, মমতার পাঠশালার ছাত্র, একই রাজনীতি করছে শুভেন্দু অধিকারী। গোটা ভারতের এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, একটা রাজ্যের নাম বলুক যেখানে 3 লাখ টাকা দেওয়া হয় আবাসে, সব কথা মেনে নেব। আর না হলে 3 বাটির গল্প বলুন, শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি, আপনি ওটাই ভালো করে বলুন। সোদপুরে প্রোডাকশন হাউসের আড়ালে যৌন নির্যাতন চলতো, পর্নোগ্রাফি শ্যুট করা হতো। এই অবস্থায় শ্বেতা খাতুন নামে এক মহিলা গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে তৃণমূল নেতাদের একাধিক ছবি ঘনিষ্ঠতা প্রকাশিত হয়েছে। পশ্চিমবাংলায় আপনাকে বলছি গত 7-8 বছর 10 বছর এই যে ইন্ডাস্ট্রি হয়নি, পশ্চিমবাংলার যে ট্র্যাডিশনাল ইকোনমি ভেঙে পড়েছে, চাকরি বাকরি নেই, ব্যবসাপত্রের অবস্থা খারাপ, তেমন উল্টো দিকে বাংলায় যেরকম এই তোলাবাজির অর্থনীতি, এক্সট্রাকশনের অর্থনীতি নিয়ে আমরা এত আলোচনা করি, বেআইনি বিল্ডিং প্রমোটিং থেকে শুরু করে পুকুর ভরাটের অর্থনীতি, তেমন বাংলায় গত 8 বছর 10 বছরে আর একটা যে অর্থনীতি ভয়ঙ্করভাবে বেড়েছে, ভয়ঙ্করভাবে গজিয়েছে, তা হচ্ছে পর্নোগ্রাফির অর্থনীতি। এবং আপনাদেরকে বলছি, আপনারা বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকাগুলো কি একটু দূরের মফস্বল শহরগুলোতে হাইওয়ের ধারে যে নতুন করে ব্যাঙের ছাতার মতো করে গত কয়েক বছরে যে লজগুলো গজিয়ে উঠেছে, দেখবেন বকলমের 90% হচ্ছে বিভিন্ন তৃণমূল নেতার। এলাকায় পঞ্চায়েত দখল করে, পুরসভা দখল করে কোটি কোটি কামাচ্ছে, তাই দিয়ে বিভিন্ন জায়গায় লজ তৈরি করছে, বিভিন্ন জায়গাতে ডান্সবার তৈরি করছে। এবং সেই লজগুলো, সেই ডান্সবারগুলোতে এই পর্নোগ্রাফিক সিনেমা শ্যুট করা থেকে শুরু করে একেবারে প্রস্টিটিউশন, দেহ ব্যবসা চালানো, তার কাজে ব্যবহৃত হচ্ছে। এখন এরকম অবস্থা হয়ে গেছে, কোনো মানুষ যদি তার পরিবারকে নিয়ে কোনো একটা জায়গায় বেড়াতে যান, কোনো পশ্চিমবাংলার মধ্যে কোনো ট্যুরিস্ট স্পটে, তাকে রীতিমতো এলাকার মানে সেই রিক্সাওয়ালা টোটোওয়ালারা বলে দেয় যে এই হোটেলটায় থাকবেন না, এখানে অন্যরকম পরিবেশ, এখানে আপনি পরিবার নিয়ে থাকতে পারবেন না, আপনি বরং ওই হোটেলটায় থাকুন। অর্থাৎ দিনের আলোয় আপনার দেখলে মনে হবে একটা স্বাভাবিক একটা হোটেল চলছে। কিন্তু সমস্ত রাজ্য ছেয়ে গেছে গত 8 বছরে, 10 বছরে, 12 বছরে এই ব্যবসায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলার যে অর্থনীতি ভেঙে পড়েছে, চাকরি বাকরি কলকারখানা শেষ হয়ে গেছে বাংলায়, তার যে মূল্য বাঙালি সমাজকে কত রকমভাবে দিতে হবে, প্রত্যেক দিন এরকম নতুন নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, আরও বেশি করে শুনতে পাবো। কেষ্টপুরে ভিআইপি রোডের দুদিকে রোহিঙ্গাদের বসবাস শুরু হয়েছে। এটা কে বলছে? এইটা হচ্ছে দাবি বিজেপির। তা বিজেপি তাহলে দেখুক সেই রোহিঙ্গাগুলো কী করে কেষ্টপুর অব্দি আসলো। আমি তো যতদূর জানি কেষ্টপুরটা বাংলাদেশে নয়, কেষ্টপুর তো ভারতের মধ্যে। কেষ্টপুর থেকে নিয়ারেস্ট বর্ডার তো প্রায় 150 কিলোমিটার দূরে। তাহলে সেই 150 কিলোমিটার বর্ডার পার করে, 150 কিলোমিটার দূরের বর্ডার পার করে কী করে রোহিঙ্গারা ঢুকছে ভারতে, বিজেপি তাহলে অমিত শাহ পদত্যাগ চাক। আর তা না হলে আমি প্রথমে বর্ডার খুলে লোক ঢোকাবো, আর তারপরে তারা দেশে ঢুকে আসার পরে বলবো এটা কেষ্টপুরে থাকে কি যাদবপুরে থাকে কি সিঙ্গাপুরে থাকে, তাই নিয়ে কথা বলে লাভটা কী আছে? কী করে সত্যি যদি রোহিঙ্গারা ঢুকে থাকে ভারতে, তাহলে কী করে রোহিঙ্গারা ভারতে ঢুকছে তার জবাব কে দেবে? চাক বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। থ্যাংক ইউ সো মাচ।